আচ্ছা। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের আলোচনাটা করব মূলত প্যারাগ্রাফ রাইটিং এর উপর ভিত্তি করে। তো আমি তোমাদের 10টা প্যারাগ্রাফের একটা সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম। তো এই প্যারাগ্রাফগুলো কারা কারা পড়েছো, নিজের মতো করে লেখার চেষ্টা করেছো এবং প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হয়েছে প্রত্যেকে একটু চ্যাট বক্সে লিখে দিবে, ঠিক আছে? তো আজকে আমরা প্যারাগ্রাফের উপর এবং প্যারাগ্রাফকে টার্গেট করে আজকে আলোচনা থাকবে। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব সেন্টেন্স মেকিং এর উপর। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব পোয়েম অর সেন্টেন্স এক্সপ্লেনেশনের উপর, ঠিক আছে? তো আজকে প্যারাগ্রাফ রাইটিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের ক্ষেত্রে যে গাইডলাইন গুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন রিটেন পরীক্ষা দিবে, তখন কিন্তু তোমার যে রিটেনের জন্য খাতাটা দেওয়া হবে, এই খাতাটা কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসির মতো কোনো খাতা না। এখানে তুমি যা কিছুই লিখবে সবকিছু লেখার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ফিক্সড করা থাকবে। তুমি প্যারাগ্রাফ কোথায় লিখবে, এক্সপ্লেনেশন কোথায় লিখবে, এবং তুমি সেন্টেন্স মেকিং গুলো কোথায় করবে, এবং যতটুকু জায়গা থাকবে তোমাকে অতটুকু জায়গার মধ্যেই লিখতে হবে। ওটার বাইরে যে লেখার সুযোগ তোমার নাই। যে প্যারাগ্রাফটা লিখতে হবে, প্যারাগ্রাফটা সর্বোচ্চ তুমি 10 সেন্টেন্সে লিখবে। 10 সেন্টেন্সের লেখার চেষ্টা করবে, এর থেকে ছোট করবে না, বড় করবে না। এবং এটা খুবই একটা শর্ট প্যারাগ্রাফ। তুমি এসএসসি এইচএসসি তে যে প্যারাগ্রাফটা লিখেছো, সেখানে হয়তো তুমি কত 100 সেন্টেন্সও লিখেছো, 200 সেন্টেন্সও লিখেছো, অনেক লেখা যায় তাই না? অনেক বড় একটা প্যারাগ্রাফ হয়। এবং এইখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য তোমাকে টাইম দেওয়া হয়েছে 45 মিনিট। তুমি যদি এমসিকিউতে টাইম কিছুটা বাঁচাতে পারো, তাহলে তুমি ওই টাইমটা রিটেনের জন্য অ্যাপ্লাই করতে পারো, সেটা পরের বিষয়। কিন্তু তোমার যে 45 মিনিট সময়টা দেওয়া হয়েছে, এই 45 মিনিট সময় কিন্তু তোমাদের জন্য অনেক অনেক সময়। তো এই জায়গাটা থেকে তোমাকে আগে আত্মবিশ্বাসটা নিয়ে আসতে হবে। 45 মিনিট সময় কিন্তু অনেক সময়। কারণ দেখো, তুমি একটা সৃজনশীল প্রশ্ন লিখছো যখন ইন্টারমিডিয়েট টাইমে, একটা সৃজনশীল প্রশ্ন লিখতে তোমার কত সময় লাগছে, কত সময় পেয়েছো? 22 থেকে 25 মিনিট সময় পেয়েছো। এই 22 থেকে 25 মিনিটে তোমার কত পেজ লিখতে হয়েছে? তুমি তো সেই স্টুডেন্ট, তাই না? সো তোমার জন্য 45 মিনিট অনেক সময়, এবং এই সময়ে তোমাকে কি লিখতে হচ্ছে? মাত্র 10 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ, মাত্র 5টা সেন্টেন্স মেকিং, যদি বিগত সালের অনুযায়ী আসে আর কি, এবং ছোট্ট একটা এক্সপ্লেনেশন যেখানে থাকবে মাত্র 5টা সেন্টেন্স। সো এটা লেখার জন্য যদি তুমি খুব ভালো ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো থাকো, বা তোমার যদি ভালো এক্সপার্ট থাকো, বা তোমার যদি ভালো অ্যাবিলিটি থাকে, তাহলে আমি মনে করি এটা লেখার জন্য তোমার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে এই 3টা বিষয় লেখার জন্য। তারপরেও তোমার এখনো পর্যন্ত হাতে 25 মিনিট থাকছে। তার মানে আমি তোমাকে এখানে যে মেসেজটা দিতে চাচ্ছি, তুমি কিন্তু হিউজ টাইম পাচ্ছ। সো অবশ্যই ভেবে চিন্তে ঠান্ডা মস্তিষ্কে তোমাকে লিখতে হবে। কোনো প্রকার তাড়াহুড়ো করতে যে গ্রামেটিক্যালি ভুল করে আসবে, হবে না। গ্রামেটিক্যাল ভুল করার রাইট তোমার নাই। এখানে তোমাকে গ্রামেটিক্যালি রাইট লিখতে হবে। এটা তোমার এসএসসি এইচএসসির প্যারাগ্রাফ না। এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। এখানে তুমি এইচএসসির প্যারাগ্রাফে তুমি ওই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রচনা লিখতে চেয়ে তুমি এক নদীর বর্ণনা দিয়েই দেখা যায় হাফ পেজ হাফ লিখে আসলে লেখা যায়। কারণ স্যাররা ওইটা দিন শেষে সত্যি কথা বলতে পড়েও না। কিন্তু এটা কিন্তু তোমার স্যার পড়বে, গ্রামেটিক্যালি ভুল করতে পারবে না, কোনো প্রকার স্পেলিং মিস্টেক তোমার হওয়া যাবে না। এবং যে প্যারাগ্রাফটা লিখবে এটা প্রাসঙ্গিক লিখতে হবে। প্রাসঙ্গিক মানে কি? যে টাইটেলটা তোমার প্যারাগ্রাফে দেওয়া থাকবে, ওই টাইটেল অনুযায়ী তোমাকে লিখতে হবে। ওই টাইটেলের বাইরে যে তুমি অন্য কিছু লিখতে পারবে না। যেমন আমি যদি তোমাকে বলি দ্য ভয়েজ অফ দ্য ইয়থ, বাংলাদেশ কল ফর জাস্টিস, তো এইটা মনে করো টাইটেল হিসেবে আসলো প্যারাগ্রাফের। তো তোমাকে কিন্তু এই রিলেটেড লিখতে হবে। তুমি এইখানে যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে লিখতে পারবে না, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। প্রাসঙ্গিক বিষয় লিখতে প্রাসঙ্গিক বিষয় তোমাকে লিখতে হবে। তো এটা হলো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমার যে রুল বা যে বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, সেই সম্পর্কে আমি তোমাকে আইডিয়া দিলাম। এখন এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, এবং কারোর কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলেও সেও আমাকে একটু জানাও। ফার্স্ট জানাতে হবে, কার কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে জানাবা, ঠিক আছে? অথবা যদি তুমি কথা বলতে আনইজি ফিল করো, তুমি চ্যাট বক্সে লিখে দাও। ওকে? অথবা তুমি বলতে পারো যে আমার প্রশ্ন আছে, আমি তোমাকে নক করব, তুমি আনমিউট করে কথা বলবা। আচ্ছা, বুঝতে পারছো? তন্দ্রা ফার্স্ট টাইমার না? সবার কাছে ক্লিয়ার এ পর্যন্ত? ফার্স্ট ফার্স্ট একটু বলতে হবে। আচ্ছা, ওকে। কারো মনে হয় কোনো প্রশ্ন নাই? প্রশ্ন থাকলে কিন্তু জানাতে হবে।
আচ্ছা, প্যারাগ্রাফ কখনো কি এনাফ হয়? এটা তোমার কিভাবে মাথায় আসলো যে আমি তোমাকে এই প্যারাগ্রাফ গুলো দিব এটাই তোমার জন্য এনাফ? দেখো, আমি কিন্তু তোমাকে বারবারই একটা কথা বলতেছি যে এটা তোমার এসএসসি বা এইচএসসির কোনো রিটেন পার্ট না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্ট। এসএসসি এইচএসসি তে কি হয়, 10টা প্যারাগ্রাফ সাজেশন করে দিলে কিন্তু ওই প্যারাগ্রাফ থেকে একটা পাওয়া যায়। কারণ বিগত যে বড় বড় যে কলেজ, মানে স্বনামধন্য যে কলেজ বড় বলতে, এবং এই কলেজগুলোতে যেগুলো আসছে বা বোর্ড কোশ্চেন হিসেবে যে প্যারাগ্রাফগুলো আসছে এগুলো থেকে মোটামুটি একটু সাজেশন করলে কিন্তু পাওয়া যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা তো এমন কমন পাওয়ার কিছু না। আমি তোমাকে এখানে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি জাস্ট তোমার প্র্যাকটিসের জন্য, এখান থেকে তুমি কমন পাবে বিষয়টা এমন না। তোমার প্যারাগ্রাফ রাইটিং অ্যাবিলিটিটা তোমার এখান থেকে অর্জন করে নিতে হবে। এখান থেকে তুমি কমন পাওয়ার আশা করলে হবে না। যেমন আমি তোমার প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে যে কথাটা বারবারই বলি সেটা হলো, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রি হ্যান্ড রাইটিং এর অ্যাবিলিটিটা বৃদ্ধি করা। ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে হলে অবশ্যই তোমাকে ওই সম্পর্কে তথ্য জানতে হবে। তথ্য তথ্য ছাড়া তুমি কখনো ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবে না। ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতেও পারবে না তথ্য না জানলে। মনে করো জুলাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটা প্যারাগ্রাফ তোমার লিখতে বলছে, এখন তুমি জুলাই ছাত্র আন্দোলন সম্পর্কে কিছুই জানো না, তথ্য জানো না, তাহলে তুমি কি লিখবে? সো আগে তোমার তথ্য জানতে হবে। আমি তোমাকে যে প্যারাগ্রাফ গুলো দিয়েছি এটা মূলত জুলাই স্টুডেন্ট মুভমেন্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে সাম্প্রতিক বিষয়ের উপর এই জন্য দিয়েছি, কারণ এই সম্পর্কের জন্য তোমার তথ্য জানা হয়ে যায়। তুমি যখনই, আমি তোমাকে যা যা দিয়েছি এই বিষয়গুলো তুমি যখন পড়ে যাচ্ছ, সেন্টেন্স গুলো যখন দেখে যাচ্ছ, তখন তুমি এই সম্পর্কে যখন প্যারাগ্রাফ লিখতে যাবে তখন দেখবে খুব দারুণভাবে এই তথ্যগুলোই তোমার কাজে লাগতেছে, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে তুমি প্যারাগ্রাফটা লিখতে পারছো। সো কমন পাওয়ার আশা কোথাও করলে হবে না। অ্যাডমিশনে তোমরা অনেক বোকা থাকো, অ্যাডমিশনের ছেলেমেয়েরা যে এত বেশি বোকা সেটা কল্পনারও বাইরে। কিছু কিছু ছেলেমেয়ে আছে এরা দেখি সারাক্ষণ গাইডলাইন খুঁজে বেড়ায়, এবং কিছু কিছু ইউটিউবে কিছু কিছু ইনস্ট্রাক্টর আছে বিভিন্ন ইউনিভার্সিটির, তারা সারাক্ষণ স্টুডেন্টদের শুধু গাইডলাইনই দিয়ে যায়। তাদের যদি 100টা ভিডিও আপলোড দেয়, ওই 100টার মধ্যে 85টা ভিডিও থাকে গাইডলাইন মূলক ভিডিও। আরে ভাই, তোর এত গাইডলাইন কিসের জন্য লাগে? কিসের জন্য লাগে? তুই যদি কিছু নাই বুঝিস তো অ্যাডমিশন প্রস্তুতি নিতে আসছিস কিসের জন্য? এই জিনিসটা স্টুডেন্টরা বোঝে না। এবং যে কারণে, এবং এই যারা গাইডলাইন গুলো সারাদিন খুঁজে বেড়ায় এরা জীবনেও বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা বিউপির যারা পরীক্ষা দিয়েছো তারা অনেকে বিষয়টা কিছুটা হয়তো অনুধাবন করতে সক্ষম হয়েছো। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আগে তোমার নিজের ভিতরে কিছু থাকা লাগবে। যে স্টুডেন্টরা সারাক্ষণ গাইডলাইন খুঁজে বেড়ায় নিশ্চিত যে ওর নিজের ভিতরে কিছু নাই, এই কারণে সারাক্ষণ এইগুলো খুঁজে বেড়ায়। উল্টাপাল্টা কিছু ভাবলে হবে না, নিজের ভিতরে মেধার কাজে লাগাতে হবে। মেধা কাজে লাগানো ছাড়া তুমি এখানে ভালো করতে পারবে না। এই আনমিউট করা কার? প্রত্যেকে মিউট করে রাখো, প্রত্যেকে মিউট করে রাখো। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে তোমার এখানে মেধাকে কাজে লাগাতে হবে। প্যারাগ্রাফ যখন তুমি লিখবে তখন তোমার এখানে নিজের ক্রিয়েটিভিটি শো করতে হবে। ঠিক আছে? নিজের ক্রিয়েটিভিটি কতটুকু আছে, এখন এইগুলা তুমি কিভাবে অর্জন করবে সে বিষয়ে আমি তোমাকে আজকের ক্লাসে বলে দিব। ঠিক আছে? টেনশন করার কিছু নাই। আহ দেখো, এই কথা সুদীপ দাস, আবিকা তাসিনী আছে, এবং স্যামসাং, এই তোমাদের দুইজনের আর মিউট করা না কেন? তোমাদের বলছি মিউট করতে। প্রত্যেকেই আনমিউট থাকবা, কথা বলার সময় মিউট করবা। তোমরা কি মিউট আনমিউট বোঝো না? তোমার পাশেই দেখো মিউট আনমিউটের সিগন্যাল আছে। তো যেটা বলছিলাম, ঠিক আছে, ঢাকা ভার্সিটির রিটেন প্রিপারেশন তুমি নিচ্ছ, এইখানে তোমার সুন্দরভাবে একটা রিটেন প্যারাগ্রাফ লেখা বা সেন্টেন্স মেকিং করা কিন্তু তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি তোমাদের যে এবার আমরা মূল ক্লাসের আলোচনায় চলে আসি। গাইডলাইনের পর্ব শেষ, এবার আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এবং প্যারাগ্রাফ লেখার বিষয়গুলোর প্রতি হাইলাইট করব। তোমাদের যে 5টা প্যারাগ্রাফ দিয়েছিলাম, দ্য রিঅ্যাসুরেন্স অফ স্টুডেন্ট অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ, এটার মানে কি তোমরা বোঝো? মানে বাংলাদেশে যে স্টুডেন্ট অ্যাক্টিভিজমের যে আবির্ভাব, ঠিক আছে, এই বিষয়ের উপর অ্যাক্টিভিজম মানে কি সক্রিয়তা, ছাত্রছাত্রীদের যে সক্রিয়তা, এই দুইটার গুরুত্বপূর্ণ, মানে একটা পর্যায়ে সক্রিয়তা ধরা হয় 1971 সালে মুক্তিযুদ্ধে, কিন্তু তরুণ সমাজরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ছাত্র সমাজরা 52 ভাষা আন্দোলনে কিন্তু গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। এরপর ঈশ্বর বিরোধী আন্দোলনে কিন্তু স্টুডেন্টরা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। তারপর দীর্ঘ সময় ধরে এই বিষয়টা মন্থর গতিতে চলছিল। আবার 2018 সালে আমরা দেখেছি
নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলন, এই দুইটা আন্দোলনে স্টুডেন্টদের যে রিঅ্যাসুরেন্স, এটা কিন্তু আমরা দেখেছি 2024 সালে যেটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি। সো এই জিনিসটার উপর আলোচনা কিন্তু অনেক, ইনফরমেশন অনেক জানা লাগবে। এটার উপর ভিত্তি করে তোমাকে জাস্ট 10টা সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এক নম্বর যেটা ছিল ভয়েজ অফ দ্য ইয়ুথ। আচ্ছা, ভয়েস অফ দ্য ইয়ুথ মানে কি? যুবকদের কণ্ঠ। কি কণ্ঠ? যুবকদের। কলস ফর জাস্টিস, ন্যায় বাংলাদেশ, কলস ফর জাস্টিস মানে বাংলাদেশে ন্যায় বিচারের আহ্বান। তো বাংলাদেশে ন্যায় বিচারের আহ্বান কি? এটাকে কেন্দ্র করেই তো আমাদের যে মুভমেন্টটা হলো জুলাই ছাত্র আন্দোলন, তাই না? এরপর দেখো লিসন ফ্রম দ্য পাস্ট, অতীত থেকে শিক্ষা নিয়ে। অতীত বলতে কোটা 1952 সালের ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ। কানেক্টিং বাংলাদেশ লিবারেশন স্পিরিট টু টুডে, বাংলাদেশ লিবারেশন স্পিরিট মানে কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বর্তমানের সম্পর্ক নিরূপণ করো, সম্পর্ক স্থাপন করো। মানে জুলাই ছাত্র আন্দোলনের সাথে 1971 সালের মুক্তিযুদ্ধের কি চেতনা ছিল, এই চেতনাগত সাদৃশ বিষয়গুলো তুমি তুলে ধরো। এটা ছিল তোমার তৃতীয় নম্বর যে প্যারাগ্রাফ। এখন তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে এখানে টাইটেল গুলো তো একটু কঠিন, জটিল, বাংলা অর্থই তো বুঝি না, এমন টাইটেলের উপর লিখবো কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয় এমন টাইটেলের উপরও কিন্তু প্যারাগ্রাফ লিখতে দেয়। তোমার বিগত সালের প্রশ্নগুলো যারা দেখেছো তাদেরকে নতুন করে বোঝানোও লাগবে না, বলাও লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সালে দেখেছো সহজ প্যারাগ্রাফও আসতে পারে, আবার একটু অদ্ভুত, একটু জটিল টাইপের টাইটেলও দিতে পারে। ঠিক আছে? তোমাকে সবসময় কঠিন বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে। কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। তুমি যত বেশি নিজেকে হার্ডলি প্রিপারেড করতে পারবে, তোমার যুদ্ধক্ষেত্র বা তোমার এক্সামিনেশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা যখন আমাদের মডেল টেস্টগুলো ইউটিউবে দিয়েছি ডিসক্রিপশন বক্সগুলোতে, তখন অনেক স্টুডেন্ট জানায় যে ভাইয়া এত কঠিন প্রশ্ন কেন, নাম্বার তো পায় না। কঠিন প্রশ্ন এইগুলা দেখো কত লেভেলের বুকা স্টুডেন্ট, এরা বলে যে ভাইয়া কঠিন প্রশ্ন কেন? আরে ভাই, তোমাকে তো কঠিন প্রশ্নের উপরই প্রিপারেশন রাখতে হবে। তোমাকে অজানা বিষয়ই শিখতে হবে। তুমি আমাদের কাছে আসছো কিসের জন্য? অজানা বিষয় জানার জন্য। তুমি যে বিষয় জানো ওই বিষয়ের উপরই যদি আমি সব মডেল টেস্টের প্রশ্ন করি, তাহলে ওইখানে তো তোমার দিন শেষে আমাদের কাছ থেকে তুমি কিছু পেলে না। ঠিক আছে? সো তুমি অনেক কিছু পড়েছো, পড়া সত্ত্বেও তোমার পড়ার মাঝে কোন বিষয়গুলো গ্যাপ থেকে গেছে, ওই বিষয়গুলো জানানো একজন ইনস্ট্রাক্টরের কাজ। সো আমরা যখন এই কাজগুলো করি, স্টুডেন্টরা এই জিনিসটাই বোঝে না। এরা কি করে? সহজ বিষয়টাই খোঁজে, সহজ বিষয়ের পিছনে দৌড়ায় বেড়ায়। ঠিক আছে? কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন হয়। বাস্তবতা হলো তোমাকে অজানা বিষয় জানতে হবে, শিখতে হবে। তোমার প্রস্তুতি, অনেক প্রস্তুতি নিবে, তারপরে ওই ল্যাকিংস থেকে যাবে। এই ল্যাকিংস জায়গাগুলো তো তোমাকে ফাইন্ড আউট করতে পারে। যারা যত বেশি করতে পারবে দিন শেষে তারাই ভালো করতে পারবে। আবার অনেক স্টুডেন্ট আছে, দেখো আমরা রাজশাহী ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্ট, তো অনেকেই মনে করে যে ভাইয়ারা তো রাজশাহী ইউনিভার্সিটির লয়ে পড়ে, ভাইয়ারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পারে নাকি? আরে ভাই, রিটেনে তো তোমাকে 10 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, আর আমাদের 4 ঘন্টা, 1 আওয়ার গোল, 1 মিনিটও কোনো বিরতি নাই, 1 মিনিটও ব্রেক নাই, 4 ঘন্টা জেনারেল ইংলিশ লিখে যেতে হয়। ঠিক আছে? আর তুমি 10 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফের উপর মনে করো যে এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়া লাগবে। তো যাই হোক, স্টুডেন্টদের এই যে বোকামি, স্টুডেন্টদের বিভিন্ন রকম যে মিসকনসেপশন, এবং যাদের এই মিসকনসেপশন এরাই আবার অনলাইনে অ্যাক্টিভ বেশি, দিন শেষে এরাই আবার চান্স পায় না। যারা চান্স পায় তারা আবার বেশিরভাগ দেখবা অনলাইনে ইনঅ্যাক্টিভ, তাদের খুঁজেই পাওয়া যায়নি, অথচ তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বসে আছে। তো যাই হোক, বিষয় আশায় অনেক বেশি। এরপর যে প্যারাগ্রাফটা ছিল স্টুডেন্ট মুভমেন্ট অ্যাজ ক্যাটালিস্ট ফর চেঞ্জিং ইন বাংলাদেশ, বলছে বাংলাদেশের পরিবর্তনে ছাত্র আন্দোলনের যে অনুঘটক হিসাবে ভূমিকা পালন করেছে, এই বিষয়ের উপর তুমি একটা প্যারাগ্রাফ লেখো। শেপিং বাংলাদেশ ফিউচার, দ্য পাওয়ার অফ ইউনিফাইড ইউথ মুভমেন্ট, বলছে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তি বা ক্ষমতা, এই বিষয়ের উপর তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এগুলো জাস্ট টাইটেল, শিরোনাম হিসেবে দেওয়া, হেডলাইন হিসেবে দেওয়া, তোমাকে এটা এক্সপ্লেইন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যেগুলো ছিল, আবারও বলছি যে যে টাইটেল গুলো দিয়েছি, যারা পড়েছো বা যারা প্র্যাকটিস করেছো, এগুলো কিন্তু তোমাকে ইনফরমেশন গুলো জানানোর চেষ্টা করছি এটার মাধ্যমে। এখান থেকে ভিন্ন টাইটেলে আসতে পারে, নাও আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। এমন বিষয় দিতে পারে যেটা আমাদের ধারণারও বাইরে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এমনই করে। তো আসতেও পারে, নাও আসতে পারে। আমি তোমাকে নিশ্চয়তা দিব না যে তুমি এখান থেকে কমন পেয়ে যাবে, বাট আমি তোমাকে এখান থেকে শিখাবো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমাকে কি করা লাগবে। আচ্ছা, ডক্টর মাহমুদ ইউনূসকে কেন্দ্র করে যেটা ছিল চ্যাম্পিয়ন অফ দ্য সোশ্যাল বিজনেস। চ্যাম্পিয়ন অফ দ্য সোশ্যাল বিজনেস মানে কি? সামাজিক ব্যবসার চ্যাম্পিয়ন। দ্য ভিশনারি লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দূরদর্শী নেতৃত্ব,
এটার উপর লিখতে হবে, সোশ্যাল বিজনেসের উপর ভিত্তি করে। বার্থ অফ মাইক্রো ক্রেডিট, মানে ক্ষুদ্র ঋণের জন্ম। হাউ ডক্টর মোহাম্মদ ইউনুস রিভলিউশনাইজড ফিনান্সিয়াল ইনক্লুশন, বলছে কিভাবে আর্থিক অন্তর্ভুক্তির বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, সেই বিষয়ের উপর লিখতে হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এ নোবেল লুরিয়েটস জার্নি, বলছে একজন নোবেল পুরস্কার বিজয়ীর যাত্রা। রিকগনাইজিং ডক্টর মোহাম্মদ ইউনুস গ্লোবাল কন্ট্রিবিউশন, ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈশ্বিক অবদানের স্বীকৃতি নিয়ে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। এম্পাওয়ারিং দ্য আনব্যাংকড, বলছে আনব্যাংকড বলতে কি, যাদের ব্যাংকের সাথে যাদের সম্পর্ক নাই, ব্যাংকের সাথে সম্পর্ক থাকে না কাদের, গ্রামের হতদরিদ্র মানুষের, তো তাদেরকে ক্ষমতায়ন। ডক্টর মোহাম্মদ ইউনুস লিগ্যাসি ইন ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ফর ওমেন, বলছে মহিলাদের আর্থিক আত্মনির্ভরশীলতা বা স্বাধীন করার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের লিগ্যাসি বলতে উত্তরাধিকার নির্দেশ করা হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তার যে মতবাদ, তার যে আইডিওলজি, এটার আহ, ধারক বা এটার পরবর্তীতে কারা রিভলিউশনাইজ করবে, রিভলিউশনটা নিয়ে আসবে, সেই বিষয়ের উপর তোমাকে একটা লিখতে হবে। বিয়ন্ড ব্যাংকিং, বলছে ব্যাংকিং এর উপরে যে ডক্টর মোহাম্মদ ইউনুস হলিস্টিক অ্যাপ্রোচ টু এন্ডিং প্রভার্টি, বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সামগ্রিকভাবে যে আহ আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তার যে অবদান বা তার যে সামগ্রিক অ্যাপ্রোচ, এই বিষয়টার উপর তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে একটা দেওয়া হয়েছে তার গ্লোবাল লিডারশিপ, একটা হলো তার মাইক্রো ক্রেডিট ধারণা বা সোশ্যাল বিজনেস যেটা, এবং আরেকটা হলো তার দারিদ্র নির্মূলে বা দারিদ্র বিমোচনে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে মূলত তোমাদের প্যারাগ্রাফগুলো দিয়েছি। আচ্ছা, যে প্যারাগ্রাফগুলো দিয়েছি যেহেতু বাংলা অর্থ করা আছে, এগুলো আমি তোমাদেরকে পড়বো না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সপ্লেনেশন। যেগুলা এক্সপ্লেনেশন কি, স্টুডেন্ট অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ, বাংলাদেশের ছাত্রদের সক্রিয়তা। এখন আমি তোমাকে বারবারই বলতেছি, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমার প্রথমত তথ্য জানতে হবে, তথ্য জানার পরে ফ্রি হ্যান্ড লিখতে তোমাকে এক্সপার্ট হতে হবে। ফ্রি হ্যান্ড লেখার ক্ষেত্রে প্রথম বিষয় হলো তোমাকে ছোট ছোট ফ্রেজ মেকিং অ্যাবিলিটি তোমার ভিতরে থাকতে হবে। ছোট থেকে বড় ফ্রেজ মেক করবে, ফ্রেজ থেকে সেন্টেন্স মেক করবে, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ করবে, প্যারাগ্রাফ থেকে তুমি কম্পোজিশন লিখবে। এভাবে তুমি ধীরে 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 তুমি বড় কিছু লিখতে পারবে। এরপরে তুমি সম্পাদকীয় লিখবে, এডিটোরিয়াল লিখবে। কিন্তু মূল যে সূচনা পাঠ, সেটা হলো তথ্য জানা, তারপরে লেখার ক্ষেত্রে ফ্রেজ মেকিং করা। এই বিষয়গুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়টার উপর আলোচনা যাব, তার আগে তোমাদের রিভিউটা একটু জানিয়ে দাও যে এই যে প্যারাগ্রাফ তোমাদেরকে দিয়েছিলাম, এই প্যারাগ্রাফগুলো, এই প্যারাগ্রাফ, আচ্ছা টেক্সুয়াল প্যারাগ্রাফও আসতে পারে, টেক্সুয়াল আনটেক্সুয়াল যে কোনো আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, টেক্সুয়ালও আসতে পারে আনটেক্সুয়াল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসেন্টলি টেক্সুয়াল বিষয়ের প্রতি একটু হাইলাইট কম করতেছে। তো এবার যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ, এবার যে তারা কি করবে এটা আসলে এক্সাক্ট ধারণাটা দেওয়া যাচ্ছে না। বাট তোমাদের টেক্সুয়াল নন টেক্সুয়াল দুইটা বিষয়ের উপর, নন টেক্সুয়াল বলতে যেগুলো রিসেন্ট যে ঘটনাগুলো এইগুলোর প্রতি হাইলাইট করবা। আর টেক্সুয়াল যে প্যারাগ্রাফ, এগুলো তো তোমরা ইন্টারমিডিয়েটেও পড়ে আসছো, ক্লাস রেকর্ড থাকবে। আচ্ছা, এবার আমাকে একটু জানাও তো যে প্যারাগ্রাফগুলো যারা লিখেছো তাদের অনুভূতিটা কি, তারা একটু ভয়ে যে আমাকে জানাও। আর মডেল টেস্ট এক্সাম যেগুলো তোমরা আমাদেরকে দিয়েছো, এই মডেল টেস্ট এক্সামগুলো তোমাদের কাছে মানে কেমন মনে হচ্ছে? এটা কি খুব হার্ড মনে হচ্ছে, নাকি এটা সহজ মনে হচ্ছে, নাকি এটা তোমার কাছে অদ্ভুত মনে হচ্ছে? মানে তোমার অনুভূতিটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে মডেল টেস্টের সাথে যারা অ্যাড আছো, তারা একটু জানাও। আনমিউট করে কথা বলতে পারো, একজন করে কথা বলো, যে কথা বলবে সে একটু আগে চ্যাট বক্সে হ্যান্ড রাইজ করতে পারো, অথবা তুমি নক দিতে পারো, আমি তোমাকে মেনশন করলে তুমি কথা বলো। ফাস্ট করতে হবে, যা যা বলবো খুব ফাস্ট করতে হবে, কারণ জুমে ক্লাস মানে লিমিটেড সময়, লিমিটেড সময়ের ভিতরে তোমাকে সবকিছু জানতে হবে, শিখতে হবে। দ্রুত জানাও, রিটেনে যারা আসো তারা একটু দ্রুত জানাও। আচ্ছা, আমাদের মডেল টেস্ট এক্সাম যারা দিয়েছো তারাই জানাও, যে কোনো জায়গায় হোক সেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমার নামটা বলবা, যে কথা বলছো সে নামটা বলবা। আমার নাম আবিদা, আবিদা তাহসিনা। আচ্ছা, আবিদা তাসনিমা। আচ্ছা, প্রথমত যেহেতু তোমরা অনেকে পরবর্তীতে জয়েন করেছো, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস যখন ছিল তখন হয়তো অনেকেই ছিলে না। তো তোমার অবশ্যই তোমার কলেজ আর হোম ডিস্ট্রিক্টটা একটু বলবা, তাহলে ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে একটা ইন্ট্রোডাকশনের যে পার্টটা এটা হয়ে যাবে।
জি ভাইয়া, এটা উম, মানে ভালোই লাগছে, কিন্তু যেটা আমার নিজের সমস্যা হচ্ছে, মানে আমি মনে রাখতে পারতেছি না। যে যখন নিজে নিজে লিখতে যাই তখন সমস্যা হয় যে আমি ভুলে যাই যে কি লিখবো। এটাই সমস্যা হচ্ছে main। আচ্ছা, আমি প্রবলেমগুলো নিয়ে একবারে সলভ দিব, ঠিক আছে? তোমার প্রবলেম হলো তুমি কি লিখবে এটাই পাও না, ঠিক আছে? হ্যাঁ, টাইটেল কি তুমি বুঝতে যখন আমি পারছো? নিজে লিখতে যাই তখন মনে হয় যে সব আচ্ছা, মানে তুমি কি টাইটেল হারিয়ে কি গেছে। বুঝতে পারছো যে টাইটেল গুলো দিয়েছি, বা মনে করো তোমার ওইখান জি থেকে একটা টাইটেল তোমার অ্যাডমিশনে আসলো, এখন তুমি কি টাইটেলটা বুঝতে পারছো যে আমাকে? জি জি, টাইটেল বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তোমার যে প্রবলেম, আচ্ছা তোমার প্রবলেমের আগে সলভটা দিয়ে দিই। তোমার প্রবলেমের মেইন যে প্রবলেম তোমার, সেটা হলো তোমার তথ্য না জানা। মানে তুমি যে বিষয়ের উপর লিখবা, তুমি যেহেতু বলতেছো আমি কি জি লিখবো এটাই বুঝতে পারছি না, তার মানে তুমি ওই বিষয় সম্পর্কে তথ্যগুলো তোমার কাছে নাই, যে কারণে তুমি কি লিখবা খুঁজে পাচ্ছ না। লেখার ক্ষেত্রে আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার তথ্য জানতে হবে, ঠিক আছে? তথ্য না জানলে তুমি কি জি। লিখবা এটাই খুঁজে পাবা না। সো ওই টাইটেলের উপর তথ্য তোমাকে জানতে হবে। এখন কথা হলো যে তথ্য তুমি কোথা থেকে জানবে? তথ্য তুমি জুলাই স্টুডেন্ট মুভমেন্টের উপর আমি তোমাকে যেটা দিয়েছি আমার মনে হয় এটাই এনাফ। এটার বাইরে তোমার আর কিছু তথ্য জানা লাগবে না। এগুলো হলেই তুমি যেভাবে বিশ্ববিদ্যালয় প্রশ্ন করুক না কেন, যদি এই টপিকস থেকে প্রশ্ন করে তুমি লিখতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও লিখতে পারবে। এখন আরো যদি এটার বাইরে থেকে দেখা যায় এমন একটা বিষয় থেকে ছিল যেটা আমারও ধারণার বাইরে ছিল, সো এই জন্য তোমাকে অনেক অনেক বেশি তথ্য জানতে হবে বিভিন্ন বিষয়ের উপর। বাংলায় প্রয়োজনে পড়ে যাও, ওইগুলা ইংরেজিতে লিখতে পারবে, ঠিক আছে? সো তোমার মেইন প্রবলেম এটা। তুমি কি আহ, আচ্ছা, এবার জি। আমাকে একটা কথা বলো যে তোমরা কি সেন্টেন্স মেক করতে পারো গ্রামেটিক্যালি রাইট করে? এটাতে তোমাদের কারো প্রবলেম হয় উম, সেন্টেন্স মেক করার ক্ষেত্রে? মোটামুটি পারি, কিন্তু এতটা অ্যাডভান্স হয় না, মানে ভুল হয় যখন আচ্ছা, আমি তোমাকে মানে লেখা সেন্টেন্স লাগে। মেকিং এর বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা ওকে, তোমার প্রবলেমটা বুঝছি। এবার আর কেউ থাকলে, তাসনি বলছে যে না হয় না, সেন্টেন্স মেক না করলে তুমি কিভাবে প্যারাগ্রাফ লিখবে বলো? এটা তো তোমার এমন না যে তুমি মুখস্থ করে যে ওইটা যে অ্যাডমিশনে পেয়ে যাবা, কারণ অ্যাডমিশন কিন্তু কোনো সিলেবাস হয় না। আর এখানে বিগত সালের থেকে যে রিপিট হবে বিষয়টাও এমন না। আর এমনটা না যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রিটেন হয়, সো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রিটেন থেকে আইডিয়া নিই, প্যারাগ্রাফ থেকে আইডিয়া নিয়ে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিই, এমনও তো না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন নেয়, এবং এটা 2000 কত সাল থেকে, 20 সাল থেকে শুরু হয়েছে। সো এমনও না যে বিগত সালে অনেকগুলো তোমার ধারণা আছে বা প্রশ্ন আছে এটার উপর ভিত্তি করে তুমি প্যারাগ্রাফ পড়বে। সো মাত্র 4 বছরের প্রশ্ন অ্যানালাইজড করে সেই তার উপর ভিত্তি করে তোমার প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে ফার্স্ট জানাও, ফার্স্ট। তারপর আমরা ক্লাসে চলে যাব, সেন্টেন্স মেক করা বা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর বিষয়টাই চলে যাব। দ্রুত জানাতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে সে সরাসরি কথা বলতে পারো, অথবা তুমি চ্যাট বক্সে নক দিতে পারো, আমি তোমাকে মেনশন করছি। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কারো কোনো প্রবলেম আছে কিনা? আর রিটেন নিয়ে, মানে পুরো রিটেন নিয়ে তুমি, যেহেতু আজকের ক্লাসটা বেশিরভাগই গাইডলাইন মূলক ক্লাস থাকবে, সো তোমার সমস্যাগুলো আজকে শুনবো, পরবর্তী ক্লাসে কিন্তু এত সমস্যা আর শুনবো না, জাস্ট মূল আলোচনা করব। আচ্ছা, কথা বলো কথা বলো, চ্যাটে লেখার থেকে তুমি কথা বলো। তোমার সাথে জুমে ক্লাস করতেছি কেন, তুমি যদি চ্যাটেই লেখো তাহলে তো ফেসবুকে ক্লাস করার মতো হয়ে গেল না? তোমার কথাটা শুনি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে প্যারাগ্রাফ লিখলে দেখা যায় হচ্ছে আমার সেন্টেন্স মেকিং বা হচ্ছে সবকিছুই ঠিক থাকে, বাট হচ্ছে ইজি হয় আর হচ্ছে মানে খুব একটা সুন্দর হয় না আর কি। তো আচ্ছা, মূল কিভাবে বিষয় হলো মানে তুমি লিখলে? প্যারাগ্রাফ লেখো কিন্তু প্যারাগ্রাফটা অত্যন্ত সহজ ভাষায় হয়ে যায়। মানে একটা যে হ্যাঁ প্রিমিয়াম মানে যে সেন্টেন্স স্ট্রাকচার, এই জিনিসটা তুমি মেনটেন করতে পারো না, এটাই হলো সব থেকে বড় সমস্যা। খুবই হ্যাঁ সাদামাটা সেন্টেন্স হয়ে যায়, তাই তো? হ্যাঁ, খুব এরকমই হয়। আচ্ছা, এটার মূল কারণ হলো যে আমি সবসময় বলি প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো চয়েস অফ ডিকশন, শব্দ চয়ন। কথা বলার ক্ষেত্রেও শব্দ চয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ কেউ কথা বলবা দেখতে খুবই সহজ সাবলীল, সাবলীল ভাবে। আবার কবি সাহিত্যিকরা যখন কথা বলে তখন দেখবা যে কাব্যিক ভাবে, এবং যার ভিতরে অনেক গূঢ় তত্ত্ব নিহিত থাকে কথার ভিতরে। তো চয়েস অফ ডিকশনের অনেক বিস্তারিত বিষয় আছে। তো যার যত বেশি চয়েস ডিকশন ভালো হবে সে সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখতে পারবে। এখন তোমার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো
যে তোমার সহজ এবং সাবলীল হয়ে যায়, তার কারণ হলো তুমি বড় ফ্রেজ মেক করতে পারো না। যেমন আমি তোমাকে এখানে একটা বিষয় বোঝাচ্ছি, দেখো ইন মুভমেন্ট, এটা তোমরা জানো ইন মুভমেন্ট মানে কি, মুভমেন্ট মানে আন্দোলন, আর ইন মুভমেন্ট মানে আন্দোলনে, তাই তো? এখন ইন মুভমেন্টের সাথে আমি যখন যোগ করে দিচ্ছি একটা কনজাংশন বা একটা লিঙ্কার নিয়ে আসছি, কনজাংশন না এখানে লিঙ্কার, লাইক, তাহলে ইন মুভমেন্ট লাইক দ্য 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড দ্য 1971 লিবারেশন ওয়ার। তো এই কথাটা যখন তুমি ইন মুভমেন্টের সাথে একটা কানেক্টরের মাধ্যমে, এই যে লাইক কানেক্টরের মাধ্যমে তুমি অ্যাড করে দিলে, তখন অনেক বড় একটা সেন্টেন্স হয়ে গেল, ফ্রেজ হয়ে গেল না? এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রেজ। হুম। তো এই একটা ফ্রেজ দিয়ে যদি তুমি একটা সেন্টেন্স তৈরি করো, তাহলে কিন্তু অবশ্যই সেন্টেন্সটা যেমন বড় হচ্ছে, একই সাথে সেন্টেন্সটা লেখাটাও কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি আসতেছে। আচ্ছা, কথা বলতেছো শুধুমাত্র তাহসিন না কে দেখলাম, মানে কথা কিন্তু সবার জন্য বলতেছে, তাসনিম। যে ওকে কে টার্গেট করে কথা বলছি এমন কিন্তু না, সবাই মনোযোগ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি তোমাকে এখানে একটা বিষয় দেখাই, দেখো স্পিকিং আউট। আচ্ছা, স্পিকিং আউট মানে কোনো বিষয়ে কথা বলা, ঠিক আছে? তো তুমি হয়তো এই পর্যন্ত জানো। এবার এর সাথে যদি আমি ওয়ান ইস্যু যোগ করি, তার মানে কি, স্পিকিং আউট এটা একটা গ্রুপ ভার্ব, ওয়ান ইস্যু মানে কোনো বিষয়ে কথা বলা, কোনো সমস্যা নিয়ে কথা বলা, ইস্যু মানে সমস্যা। তাহলে আর ওয়ান মানে কোনো সমস্যার উপরে বা ভিত্তি করে কথা বলা, সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হয়। কোনো বেসিসে কথা বললে ওয়ান প্রিপোজিশন ব্যবহার করতে হয়। ফ্রেজ মেকিং এর ক্ষেত্রে প্রিপোজিশন পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এ পর্যন্ত যখন তুমি বললে, তখন দেখো আরো সুন্দর হলো না? কোনো সমস্যা নিয়ে বা সমস্যার উপর ভিত্তি করে কথা বলা। আচ্ছা, এরপরে আবার আমি লাইক কানেক্টর অ্যাড করে দিলাম। অ্যাড কানেক্ট করে দিয়ে সেই সমস্যাগুলো কি, লাইক যেমন রোড সেফটি, নিরাপদ সড়ক, এডুকেশন শিক্ষা, জাস্টিস ন্যায় বিচার, ঠিক আছে? তো নিরাপদ সড়ক আন্দোলন, এটা হয়তো তোমরা শুনেছো, কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনের ইংরেজিটা কি এটাও তোমার জানা লাগবে, বা এটা ট্রান্সলেট করার অ্যাবিলিটি তোমার ভিতরে থাকা লাগবে রিটেনে ভালো করতে হলে। সো এই জায়গাগুলোতে তোমাদের ডেভেলপ করতে হবে। আসলে সব থেকে বড় বাস্তবতা তোমাদেরকে একটা বলি, তোমরা হতাশ হয়েও না। রিটেন জিনিসটা কি, তুমি সারা জীবনে তুমি কি শিখেছো সেটার একটা বহিঃপ্রকাশ রিটেন। তুমি এখানে জাস্ট 10 দিন আগে তুমি রিটেনে যে প্রো হয়ে যাবে, বিষয়টা এমন না। এখন আরেকটা বিষয় হতে পারে, আরেকটা বিষয় হলো যে তোমার ভিতরে অনেক ভালো অ্যাবিলিটি আছে, কিন্তু তোমার জাস্ট একটা গাইডলাইন পাচ্ছ না, কেউ তোমাকে একটু ধরিয়ে দিলে তুমি অনেক সুন্দরভাবে লিখতে পারবে। এই জায়গাটা থেকে তোমাদের অনেকের প্রবলেম হয়, যে তোমার ভিতরে অ্যাবিলিটি আছে, কিন্তু কেউ একটু তোমাকে টাচ দিলে তুমি ওই অ্যাবিলিটিটার বহিঃপ্রকাশ করতে পারবে, ঠিক আছে? তো এই দুইটা বিষয়, এখন অনেকে আছে যে যার ভিতরে অ্যাবিলিটি নাই, তার জন্য একটু সাধনার প্রয়োজন, সময় দরকার। জাস্ট 10 দিনে সে প্রো হয়ে যাবে, বিষয়টা আসলে কখনোই সম্ভব হয় না। কারণ সেন্টেন্স মেকিং, ফ্রি হ্যান্ড রাইটিং, এটা তো অনেক বড় একটা অর্জন। এটা তুমি চাইলে 5 দিনে, 10 দিনে, 20 দিনে সফল হয়ে যাবে, এখানে এত সহজ তো বিষয়টা না। তোমরা হয়তো জানো যে স্পোকেন ইংলিশ আর ফ্রি হ্যান্ড রাইটিং দুইটা কিন্তু দুইটা বিষয়, একটা হলো লেখার ক্ষেত্রে এক্সপার্ট আর একটা হলো বলার ক্ষেত্রে এক্সপার্ট। দেখো আমি তোমাকে একটা বাস্তব কথা শেয়ার করি, যে আমরা যারাই লয়ের স্টুডেন্ট, মানে সারা বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে, সবাই কিন্তু ইংলিশ ভার্সনে লিখতে হয়। এখন কে কত ভালোভাবে লিখবে সেটা আলাদা বিষয়। ইংলিশ ভার্সনে লিখতে হয় মানে তাদেরকে ওই যে 4 ঘন্টা করে সময় থাকে, 4 ঘন্টা ইংরেজিতে লিখতে হয়। সো প্রত্যেকেই কিন্তু দেখো লেখার ক্ষেত্রে এক্সপার্ট, কিন্তু আমাদের যেহেতু যাদের মনে করো আইএলটিএস বা স্পিকিং ইংলিশের ক্ষেত্রে যাদের ভালো চর্চা নাই, তাদের যদি কথা বলতে দেওয়া হয় 4 ঘন্টা একটানা, কথা কি বলতে পারবো? পারবো না, এটা সম্ভব না, এটা প্র্যাকটিসের বিষয়। সো লেখাটাও যেমন প্র্যাকটিসের বিষয়, বলাটাও প্র্যাকটিসের বিষয়। শুধু যে তুমি গ্রামার জানবে, ওয়ার্ড মিনিং জানবে আর তুমি লিখতে পারবে, হবে না। কিংবা তুমি গ্রামার জানলে, ওয়ার্ড মিনিং জানলে তুমি বলতে পারবে, হবে না। এটা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করে তোমার এই বিষয়টা অর্জন করতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? থাকলে ফার্স্ট কথা বলতে হবে। তোমরা মনে করো প্রত্যেকেই পেশেন্ট, ঠিক আছে? আর আমি তোমাদের ছোটখাটো ডাক্তার, আহ, তোমাদের লেখার বিষয়। সো কথা না বললে তো তোমার রোগ বুঝতে পারবো না। ওকে? আর রোগ বুঝতে পারলে সবার ক্ষেত্রে মনে হয় সাপোর্টিভ হবে গাইডলাইন গুলো। কারো কোনো প্রশ্ন থাকলে ফার্স্ট বলতে হবে, যে প্রশ্ন থাক। পরবর্তী ক্লাসে কিন্তু এত প্রশ্ন শুনবো না, পরবর্তী ক্লাসে ধাপ ধাপ করে মূল আলোচনা করব। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে তোমাদের প্রবলেম গুলো নিয়ে এগুলো সলভ করা, ফাইন্ড আউট করা ক্লাসের ডিউটি। আচ্ছা, আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই নাকি? ক্লাস দেখছো কতজন? ক্লাস করার কথা অথচ ক্লাস করতেছে কয়জন, দেখো। এটাই হলো প্রবলেম, সবাই রেকর্ড ক্লাসের আশায় থাকে।
যে রেকর্ড ক্লাস করে নিব। লিঙ্ক দেওয়ার আগে থেকে সবাই মেসেজ করে যে ভাইয়া রেকর্ড থাকবে কিনা, রেকর্ড থাকবে কিনা। আরে রেকর্ড তো থাকবেই, কিন্তু তোমার দায়িত্ব তো তোমার লাইভ ক্লাসটা করা। কারণ রেকর্ড ক্লাসে তুমি প্রশ্ন করবে কার কাছে? আচ্ছা, তোমাদের যেহেতু আমাদের আর এই ক্লাসে আমরা মাত্র 5টা মিনিট সময় পাবো, আর পরবর্তীতে আবার তোমাদের 40-এ, 40-এ না, যদি 10 মিনিট টাইম লাগে তাহলে তো 50-এ, না হয় 40-এ তোমাদের আবার লিঙ্ক দিব। আচ্ছা, তাহলে আমরা এবার, আচ্ছা তোমাদের দুইটা সমস্যা ছিল, এই দুইটা সমস্যার উপর ভিত্তি করে আমি একটু আলোচনা করি। আচ্ছা দেখো, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ছাত্র সক্রিয়তা আবার সক্রিয় হয়েছে। আচ্ছা, এই যে বাংলাটা, এই বাংলাটা তো তোমার আগে করার শক্তি তোমার ভিতরে থাকা লাগবে। তুমি এইখানে যদি খুব সাদামাটা ভাবে লেখো তাহলে তার ইংরেজিটাও তুমি সাদামাটা ভাবে লিখবে। তুমি যখন বাংলাটা অনেক সুন্দর এবং সাবলীল অবশ্যই হবে, শব্দগুলো অনেক সুন্দর থাকবে, ফ্রেজগুলো অনেক সুন্দর থাকবে, তখন কিন্তু তোমার ইংরেজিটাও সুন্দর হবে। সো বাংলার জায়গাটা থেকে তোমাকে আগে কিন্তু ইমপ্রুভ করা লাগবে। সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশের ছাত্র সক্রিয়তা আবার সক্রিয় হয়েছে। আচ্ছা, এই কথাকে একদম সাবলীলভাবে আমরা কি বলতে পারতাম বলো তো? সম্প্রতি সময়ে ছাত্ররা আবার সক্রিয় হয়েছে, এটাই বলতে পারতাম, তাই না? সম্প্রতি সময়ে ছাত্ররা আবার সক্রিয় হয়েছে। তো এই যে বলার ভিতরে কিন্তু অনেক ভিন্নতা আছে, যেটা আমি তোমাদের চয়েস অফ ডিকশনের আলোচনায় করেছিলাম। যদিও তোমাদের চয়েস অফ ডিকশনের আলোচনাটা আজকের পার্টে থাকবে না, ধারণা দিয়ে দিব। আর তোমরা ইউটিউবে রিটেন রিটেন ক্লাসগুলো করে নিবে, করলে ওখান থেকেও তোমরা সাপোর্ট পাবে। ঠিক আছে? যেহেতু আমরা তো তোমাদের রিটেন কোর্স করাচ্ছি না, যে তোমাদের একদম হাতে ধরিয়ে সেই প্রথম থেকে, এখন সব প্রথমত সময়ও নাই, আর দ্বিতীয়ত তোমাদের কোর্সও করাচ্ছি না, এটা জাস্ট একটা গাইডলাইন মূলক বিষয়। কোর্স করালে হয়তো তোমাদের হাতে ধরিয়ে ধরিয়ে, তার জন্য অন্তত একটা বড় সময়ও দরকার হয়, তোমাদের এগুলো শেখানো যেত। আচ্ছা, এটা গেল। এরপর দেখো, এখানে একটা বিষয় দেখো যে অর্গানাইজড লার্জ প্রোটেস্ট। আচ্ছা, বিশাল বিক্ষোভের আয়োজন করে। আচ্ছা, বিক্ষোভের ইংরেজি কি? প্রোটেস্ট মানে যেমন প্রতিবাদ হতে পারে, আবার প্রোটেস্ট মানে কিন্তু বিক্ষোভও হতে পারে। সো এই জায়গাগুলো তোমাকে জানতে হবে, অর্থের ভেরিয়েশনটা তোমাকে বুঝতে হবে। লার্জ মানে বিশাল, আর অর্গানাইজ মানে কি? অর্গানাইজ মানে শুধুই কি সুসংগঠিত করা, নাকি সুসংগঠিত আয়োজন করা ক্ষেত্রেও কিন্তু অর্গানাইজটা ব্যবহৃত হতে পারে। সো একটা ইংরেজি শব্দ তুমি জানো যে অর্গানাইজ মানে, এটার একটা অর্থ আছে, কিন্তু এটাকে তুমি তোমার লেখনীতে কিভাবে তুমি, কোন অর্থ দিয়ে তুমি প্রকাশ করবে, এই সেন্সটা থাকা তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্গানাইজ, অর্গানাইজেশন শব্দের সাথে তুমি পরিচিত, কিন্তু এই শব্দটাকে তোমার লেখনীতে তুমি কোন অর্থ দিয়ে প্রকাশ করবে, এই জিনিসটা কিন্তু তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্গানাইজ মানে এখানে কি হচ্ছে? আয়োজন করা। ঠিক আছে? সো এইগুলো বুঝতে হবে। দেখো, ডিমান্ডিং সেফার রোড, সেফার রোড মানে নিরাপদ সড়ক। ঠিক আছে? আবার রোড সেফটি এভাবেও বলতে পারো। আর ডিমান্ডিং মানে দাবি করা। ডিমান্ড মানে কি? দাবি করা। আর ডিমান্ডিং রোড সেফার, এটা ফ্রেজ হিসেবে ডিমান্ডিং করা হয়েছে। টু ইয়ং লাইভস, দুইজন তরুণের প্রাণ। আচ্ছা, লাইভস মানে কি? জীবন। এখানে কিন্তু লাইভস মানে সরাসরি না, লাইভস মানে জীবন, প্রাণ। দেখো, টু স্পেয়ার দেয়ার মেসেজ, তাদের বার্তা ছড়িয়ে দিতে। আচ্ছা, ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? ছড়িয়ে দেওয়ার ইংরেজি তো তোমাকে জানতে হবে। হয়তো তুমি স্পেয়ার্ড জানো, স্পেয়ার্ড মানে বিস্তৃত করা, কিন্তু ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে তুমি এই শব্দটা ব্যবহার করতে পারো, এই সেন্সটা কিন্তু তোমার ক্ষেত্রে থাকা লাগবে। এখন এই সেন্সটা আসবে কোথা থেকে? প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিস ছাড়া এই সেন্সটা তোমার কোনোদিনও আসবে না। টু গ্যাদার সাপোর্ট কুইকলি। আচ্ছা, এখানে দেখো, সংগ্রহ করার ক্ষেত্রে আমরা সবসময় কি ব্যবহার করি? সংগ্রহ মানে আমরা কালেক্টরটা ব্যবহার করি, তাই না? সংগ্রহ মানে আমরা জানি যে কালেক্ট মানে সংগ্রহ করা। তো টু গ্যাদার মানেও যে তুমি সংগ্রহ করা অর্থে যে তুমি গ্যাদার শব্দটা ব্যবহার করতে পারো, এটা তো তোমার জানা লাগবে। টু গ্যাদার সাপোর্ট কুইকলি, কুইকলি মানে কি? দ্রুত। সাপোর্ট মানে সমর্থন। টু গ্যাদার মানে এখানে সংগ্রহ করা। আর যেহেতু টু গ্যাদার অর্থাৎ ইনফিনিটিভ, সো সংগ্রহ করতে, এটাকে তুমি যখন সেন্টেন্সে লিখবে, এই যে গ্যাদারটাকে, তখন এটাকে তুমি প্রেজেন্ট টেন্সে লিখতে পারো, কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারো, ফিউচার টেন্সে লিখতে পারো, জায়ান্ট হিসেবে লিখতে পারো,
এটাকে পার্টিসিপল হিসেবে লিখতে পারো, ইনফিনিটিভ হিসেবেও লিখতে পারো। সো ফ্রেজের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে ফ্রেজের এখানে তোমার একটা বিষয় দেওয়া আছে, ইনফিনিটিভ আকারে দেওয়া আছে। এখন তোমাকে এটা যে ইনফিনিটিভ হিসেবে লিখতে হবে এমন তো না, তুমি এই গ্যাদারটাকে বিভিন্ন ভাবে তুমি লিখতে পারো। এখন তোমার যখন লেখার প্রয়োজন হবে তখন ওইখানেই তুমি এটা ডিসাইড করবা যে এটাকে তোমার কোন ফরম্যাটে লিখতে হবে। এই বিষয়গুলো ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা পরবর্তী পার্টে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে সবাই প্রায় শেষের পথে, সবাই রেডি থাকবা। আচ্ছা, কি বলছো যে ভাইয়া আমরা কি লিখে আপনাদের দেখালে আপনারা ভুলটা বলে দিবেন?